সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং অনলাইন ভিত্তিক ক্লাস। তো আমি মোহাম্মদ স্বপন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, সাউথ পয়েন্ট কলেজ, বারিধারা, ঢাকা। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বেতন ও মজুরি বিবরণী। এখন এই বেতন ও মজুরি বিবরণী হচ্ছে যে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর অধ্যায়ের একটি অংশ, কারণ এটি উৎপাদন ব্যয়ের সাথে বেতন ও মজুরি জড়িত থাকে, এই জন্য এটি উৎপাদন ও ব্যয় বিবরণীর অধ্যায়ের একটি অংশ। তো আমরা প্রথমে দেখি মজুরি বেতনের ধারণা। উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের তাদের শ্রমের বিপরীতে মজুরি দেওয়া হয়। অন্যদিকে পণ্য বন্টন ও অফিস পরিচালনার কাজে নিয়োজিত শ্রমিকদের বা কর্মচারীদের শ্রমের বিপরীতে বেতন দেওয়া হয়। ঠিক আছে, তার মানে এই মজুরিটা দেওয়া হয় তোমার সাপ্তাহিক ভিত্তিক বা ডেলি বেসিস দেওয়া হয়। আর হচ্ছে তোমার কি অফিস পরিচালনার কাজে বা পণ্য বন্টনের কাজে যারা জড়িত থাকে সেই সকল কর্মচারীদের শ্রমের বিনিময়ে দেওয়া হয় বেতন। যে কোনো প্রতিষ্ঠানের মোট ব্যয়ের একটি বড় অংশ হলো মজুরি ও বেতন বাবদ প্রদত্ত অর্থ। এই জন্য মজুরি বেতন সংক্রান্ত হিসাব সঠিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন। ঠিক আছে, আর প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত শ্রমিকদের তাদের শ্রমের বিপরীতে মজুরি দেওয়া হয়। অন্যদিকে বিক্রয় বন্টন সংক্রান্ত অফিস পরিচালনার কাজে নিয়োজিত কর্মচারীদের শ্রমের বিপরীতে বেতন দেওয়া হয়। আর যে কোনো প্রতিষ্ঠানের মোট ব্যয়ের একটি বড় অংশ হলো মজুরি বেতন প্রদত্ত অর্থ। এই জন্য মজুরি বেতন সঠিকভাবে সংরক্ষণ করার প্রয়োজন। আচ্ছা, যাই হোক, এটা ডাবল এসেছে কথাটি। বেতনটা দেখো, পণ্য বিক্রয়, বন্টন ও অফিস পরিচালনার জন্য কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এ সকল কর্মচারীদের তাদের মানসিক ও শারীরিক শ্রমের বিপরীতে নির্দিষ্ট সময়কাল অনুযায়ী যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বেতন বলে, যা সাধারণত নিয়মিত ও পূর্ব নির্ধারিত হয় এবং মাসের শেষে প্রদান করা হয়। এ স্বাভাবিক থাকে, তা নিয়মিত এবং পূর্ব নির্ধারিত থাকে। ঠিক আছে, এটা মজুরিপ্রাপ্ত শ্রমিকগণ পণ্য উৎপাদনের সাথে জড়িত থাকে বলে মজুরিকে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে বেতনপ্রাপ্ত কর্মচারী ও কর্মকর্তাগণ পণ্য উৎপাদনের সাথে জড়িত থাকে না বলে তাদেরকে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত না করে পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, কারণ যারা মজুরির পণ্য উৎপাদনের সাথে যারা জড়িত থাকে তাদেরকে ডেলি বেসিসে কী করা এটা দেওয়া হয়, কিন্তু যারা উৎপাদনের কাজের সাথে জড়িত থাকে না, পণ্য বন্টনের সাথে জড়িত থাকে, তাদেরকে মূলত দেওয়া হয় বেতন। এরপরে যে অংশটুকু দেখো, কর্মচারীদের সুবিধাসমূহ। কর্মচারীদের সুবিধাগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আর্থিক সুবিধা, মনিটারি বেনিফিটস, আর একটা হচ্ছে তোমার অনার্থিক সুবিধা, ফ্রিংস বেনিফিটস। তো এটা একটু দেখি আমরা কী কী আছে। যেমন আর্থিক সুবিধা, মনিটারি বেনিফিটসে কী কী আছে দেখো। আর্থিক সুবিধা হচ্ছে যে আর্থিক সুবিধা হলো কর্মচারী বা শ্রমিকদের উপার্জন, নিয়োগকর্তা কর্মচারী বা শ্রমিকদের নগদ অর্থ প্রদানের মাধ্যমে যে সুবিধা দেওয়া হয়, নগদ অর্থ প্রদানের মাধ্যমে যে সুবিধা দেওয়া হয় তাকে হচ্ছে তোমার কি বলা হয় আর্থিক সুবিধা। যেমন মূল মজুরি, প্রত্যেকের একটা বেসিক বা স্যালারি রয়েছে বা মূল মজুরি রয়েছে, এর সাথে মহার্ঘ ভাতা যোগ হয়, মহার্ঘ ভাতা, দুর্মূল্য ভাতা বা জীবিকা ভাতা যোগ হয়। যে বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে কর্মচারী কী হয়, সেগুলো কিনতে গিয়ে হিমশিম খায়, মানে মুদ্রাস্ফীতি দেখা দেবে বা মূল্যস্ফীতি দেখা দিলে তখন তারা কী করে, সেগুলো কিনতে গিয়ে হিমশিম খায়। তখন প্রতিষ্ঠান তাদেরকে একটা সাময়িক একটা ভাতা দিয়ে থাকে, সেটার নাম হচ্ছে কি মহার্ঘ ভাতা, যাতে তারা তাদের জীবনযাত্রা যাতে অব্যাহত থাকে, জীবনযাত্রার মান যাতে ক্ষুণ্ণ না হয়, এই জন্য তাদেরকে এই ভাতাটা দেওয়া হয়। এবার হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, হাউস রেন্ট অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। প্রভিডেন্ট ফান্ড কি, একজন কর্মচারী যখন সে অবসরে যায়, অবসরকালীন সময়ে তাকে একটা ভাতা দেওয়া হয় এবং এই ভাতাটা তার প্রতি মাসের বেতন থেকে নিয়মিতভাবে কী করা হয়, কেটে রাখা হয়। ঠিক আছে, এবং এটা সে যখন রিটায়ারমেন্টে যাবে বা অবসরে যাবে তখন তাকে সেই ভাতাটা দেওয়া হয়। এটা মূলত দুইভাবে হয়ে থাকে, একটা কর্মচারীর অংশ থেকে একটা বেতন কেটে রাখা হয় এবং ঠিক সমপরিমাণ অংশ প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা কী করে থাকে, প্রভিডেন্ট ফান্ডে দান করে থাকে। এবং এই দুটো টাকা যখন জমা হতে থাকে প্রভিডেন্ট ফান্ডে এবং কর্মচারী যখন অবসরে যাবে, অবসরকালীন সময় সে টাকাটা তার যত জমা হয়েছে সুদে আসলে সেটা কী করা হয়, ফেরত দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। যৌথ বিমায় নিয়োগকর্তার দান, যৌথ বিমা, যদি কোনো গ্রুপ ইন্স্যুরেন্স থাকে, যে প্রতিষ্ঠানে 500 জন কর্মচারী রয়েছে, প্রত্যেকের গ্রুপ ইন্স্যুরেন্স রয়েছে, এই গ্রুপ ইন্স্যুরেন্স থাকলে হয় কি, কোনো কর্মচারী দুর্ঘটনায় পতিত হয় বা তাদের প্রাণনাশ হয়, তখন তারা কী করে, বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকে। এই টাকাটি মূলত প্রতিষ্ঠানও কী করে থাকে, নিয়োগকর্তা দিয়ে থাকে অনেক সময়। তারপর বোনাস আমরা জানি যে বোনাস দিয়ে থাকে। উৎসব ভাতা, বেতন, বোনাস, উৎসব ভাতা, এগুলো সাধারণত ঈদ, পূজা, পার্বণ এইসব ক্ষেত্রে কী করে, উৎসব ভাতা দিয়ে থাকে। বিশেষ ভাতা, তারপর গ্র্যাচুইটি বা আনুতোষিক, এরপর হচ্ছে চিকিৎসা ভাতা, বিনোদন ভাতা, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, যানবাহন ভাতা, দুর্ঘটনায় ক্ষতিপূরণ ভাতা, ছুটিকালীন মজুরি ও বেতন, ছুটি নগদায়ন,
ঠিক আছে। অনার্থিক বা পরিপূরক বা প্রান্তিক সুবিধাগুলো হচ্ছে কি, কর্মচারী বা শ্রমিকদের নগদ অর্থ প্রদান না করে তাদের কল্যাণের জন্য যে সুযোগ সুবিধা করা হয়, অনার্থিক বা পরিপূরক বা প্রান্তিক বলা হয়। চিকিৎসা সুবিধা, খাবারের ভর্তুকি বা খাবারের সুবিধা ইত্যাদি, এগুলো আর কি। এটা আমরা পরবর্তীতে আরও ডিটেলসভাবে পাচ্ছি। যেমন এখানে দেখো যে অনার্থিক সুবিধা সম্পর্কে কী কী আছে। যে অনার্থিক সুবিধা হচ্ছে কর্মচারী বা শ্রমিকদের নগদ অর্থ প্রদান না করে তাদের কল্যাণের জন্য সুযোগ সুবিধা প্রদান করা হয়, তাকে অনার্থিক সুবিধা বলে। ঠিক আছে। যেমন তোমার শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি থাকে, ডাক্তারের ব্যবস্থা থাকে, যে কোনো চতুর্থ শ্রেণীর কর্মচারী সে অসুস্থ হলো, সেখান থেকে চিকিৎসা সেবা নিতে পারে। অথবা কোনো শিক্ষার্থী যদি অসুস্থ হয় সেখান থেকে চিকিৎসা সেবা নিতে পারে। এগুলো মূলত হচ্ছে কি একটা প্রতিষ্ঠানের অনার্থিক সুবিধা। তো ঠিক অনুরূপভাবে কোনো কারখানা বা কোনো প্রতিষ্ঠানেও এই ধরনের সুবিধা থাকতে পারে। ঠিক আছে। যে কর্মচারী তারা যদি অসুস্থ হয় তাদের কি দরকার হবে, তাদেরকে তোমার ডাক্তার দেখাতে অনেক টাকা প্রয়োজন হতে পারে, কিন্তু প্রতিষ্ঠানে যদি ডাক্তার থাকে তখন তারা কী করে, ওই ডাক্তারের সুবিধা নিয়ে তারা চিকিৎসা পেতে পারে, বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেতে পারে। এবং এতে করে তারা আর্থিকও কিছু সুবিধা, মানে পরোক্ষভাবে তাদের আর্থিকও সুবিধা পেয়ে গেল এখান থেকে। ঠিক আছে। এরপর হচ্ছে যে খাবারের ভর্তুকি বা খাবারের সুবিধা। যদি খাবারের সুবিধা থাকে, দুপুরে লাঞ্চ করার প্রতিষ্ঠান বা টিফিন দিয়ে থাকে, এটা খাবারের সুবিধা। বাসস্থান ভর্তুকি, বাসস্থান সুবিধা। কোনো কোনো প্রতিষ্ঠানে কী রয়েছে, হলের ব্যবস্থা রয়েছে বা হোস্টেলের ব্যবস্থা রয়েছে, এটাও হতে পারে। এরপর স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা, চিত্ত বিনোদনের ব্যবস্থা। কোনো চিত্ত বিনোদনের একটা পার্ক রয়েছে প্রতিষ্ঠানে, সে পার্কে গিয়ে সবাই রিফ্রেশমেন্টের ব্যবস্থা যদি থাকে, এটা। এরপর হচ্ছে যানবাহনের সুবিধা। যে অনেক সময় দেখি যে আমরা কি এই ঢাকার মিরপুর থেকে আশুলিয়া থেকে বাস ভরে ভরে কি নিয়ে যাচ্ছে, গার্মেন্টস কর্মীদের নিয়ে যাচ্ছে, এটা একটা যানবাহন সুবিধা। অথবা তোমার মনে করো যে যারা ব্যাংকে চাকরি করে, মতিঝিলে চাকরি করে, তো ব্যাংকারদের জন্য কি রয়েছে, তো বাস রয়েছে, এই বাসেও কি একটা অনার্থিক সুবিধা, তাই তাদের ট্রান্সপোর্টেশন কস্টটা এখানে লাগছে না। এরপর দেখো যে আপ্যায়ন সুবিধাটা হচ্ছে তার যদি কোনো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় বা টিফিন, লাঞ্চ, এগুলো সুবিধা। এরপর নারীদের জন্য ডে কেয়ার সুবিধা। নারীদের যদি কোনো থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তাদের লালন পালনের জন্য ডে কেয়ারের ব্যবস্থা থাকা, এগুলো হচ্ছে কি অনার্থিক সুবিধা। এরপরে যে অপশনটুকু সেটা হচ্ছে মজুরি ও বেতনের উপাদানসমূহ কী কী থাকে। মজুরি নির্ণয় করতে গিয়ে আমরা দুটো ধাপ পার করি, একটা হচ্ছে উপার্জন আর একটা হচ্ছে কর্তন। উপার্জন হচ্ছে যে উপাদানগুলো আমাদের মূল মজুরির সাথে কী হয়, যোগ হয়, অন্তর্ভুক্ত হয়, যোগ হয়। মানে সাধারণত এগুলো একজন কর্মচারীর মৌলিক যে চাহিদা রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই চাহিদাগুলোর কথা মাথায় রেখে কী করা হয়, একটা বেতন বা মজুরি কাঠামো ঠিক করা হয়, নির্ধারণ করা হয়। তো আমরা দেখি এখানে কী কী রয়েছে। মোট উৎপাদন বা মোট মজুরি, যেমন মূল বেতনের সাথে বাড়ি ভাড়া ভাতা কীভাবে যোগ হবে, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, বোনাস, উৎসব ভাতা, যাতায়াত ভাতা, অবকাশকালীন ভাতা, টিফিন ভাতা, টেকনিক্যাল ভাতা, ওভারটাইম বা অতিরিক্ত সময়ের মজুরি, ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা দান, ধোলাই ভাতা, বিনোদন ব্যবস্থা, লভ্যাংশ, ছুটি নগদন, গ্র্যাচুইটি, এগুলো হচ্ছে তোমার কি মূল বেতনের সাথে কী হয়ে থাকে বা মোট উপার্জনের সাথে এগুলো যোগ হয়ে থাকে। এরপর আমরা দেখি যে কর্তন সমূহ কী কী কর্তন হবে, কাটা যাবে কী কী, বেতন থেকে কেটে নেওয়া হয় কী কী, অগ্রিম বেতন, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, আয়কর, জরিমানা যদি করা হয়ে থাকে, তার বিনা বেতনে ছুটি, কল্যাণ তহবিলে কর্মীর দান, যৌথ বিনিময় কর্তন, শ্রমিক সংঘের চাঁদা, গৃহ নির্মাণ ঋণের কিস্তি, কেউ যদি ঋণ নিয়ে থাকে বাড়িঘর নির্মাণের জন্য সেটা, পরিবহন বাবদ কর্তন, ত্রাণ তহবিলে সহায়তার জন্য কর্তন। এবং এটা হচ্ছে নিট মজুরি মানে মোট উপার্জন থেকে যদি মোট কর্তনকে মাইনাস করি, তাহলে আমার কী পাওয়া যাবে, নিট মজুরি পাওয়া যাবে। ঠিক আছে। তাহলে নিট মজুরি আমরা উপার্জন থেকে কর্তনকে যদি ম্যানেজ করি তাহলে নিট মজুরি পাওয়া যাবে। এখানে আমরা আরেক কিছু বিষয় দেখে নিই, বিবিধ সমস্যা সংক্রান্ত মুক্ত আলোচনা। এখানে দেখো যে মনে করো 3 জন কর্মী, রহিম, করিম, জব্বার, এই বিষয়টা ওভারটাইম মজুরিটা কীভাবে বের করে আমরা একটু দেখিয়ে দিই। 3 জন কর্মী রয়েছে, তাদের একটা মূল মজুরি রয়েছে। হ্যাঁ, মনে করো রহিমের মূল মজুরি হচ্ছে কত, 10,000, ওর 8,000, আর ওর হচ্ছে 6,000। ঠিক আছে। ওদের স্বাভাবিক কর্মঘণ্টা কত, স্বাভাবিক কর্মঘণ্টা মনে করো এদের 200 ঘন্টা কাজ করে, প্রত্যেকের কাজ হচ্ছে 200 ঘন্টা। ওভারটাইম মজুরি, ওভারটাইম রহিম মনে করো 20 ঘন্টা কাজ করেছে, ও 16 ঘন্টা, ও 15 ঘন্টা। ওভারটাইম মজুরি মূল মজুরির দ্বিগুণ। ওভারটাইম মজুরি মূল মজুরির দ্বিগুণ।
এবার দেখি আমরা তাহলে রহিম, করিম, জব্বার এই তিনজনের মজুরি ওভারটাইম কীভাবে বের করবো আমরা? রহিম, করিম, জব্বার এই তিনজনের মূল মজুরি হচ্ছে কত? 10,000, 8,000 আর ওর হচ্ছে 6,000। ঠিক আছে, এখন এইটাকে, এই মূল মজুরিকে যদি আমরা স্বাভাবিক কর্মঘণ্টা দিয়ে ভাগ দিই তাহলে 1 ঘন্টার মজুরি পাওয়া যাবে। স্বাভাবিক কর্মঘণ্টা কত? 200 ঘন্টা। 200 ঘন্টা, 200 ঘন্টা। ঠিক আছে, এবং বলেছে যে তাহলে এই প্রত্যেকটাকেই যদি আমি 200 দিয়ে ভাগ দিই তাহলে 1 ঘন্টার স্বাভাবিক মজুরি বেরোবে। এর সাথে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে এটা ওভারটাইম মজুরিতে কনভার্ট হয়ে যাবে। 2 গুণ করলে ওভারটাইম মজুরিতে কনভার্ট হয়ে যাবে। এবং এর সাথে যদি আমরা করি, ওভারটাইম মজুরির সাথে যদি আমরা কে কত ঘন্টা কাজ করে তাহলে 2 গুণ দিলে আমার বেরোবে 1 ঘন্টার ওভারটাইম। তাহলে 1 ঘন্টায় ওভারটাইম যা হবে 20 ঘন্টায় কত হবে? এর সাথে 20 দিলে 20 ঘন্টার ওভারটাইম বেরোবে। এর সাথে 16 দিলে 16 ঘন্টাটা বেরোবে। আর এর সাথে 15 দিলে 15 ঘন্টার ওভারটাইম বেরোবে। ঠিক আছে, তাহলে ওভারটাইমটা আমরা দেখি কীভাবে বের করব। এবং এই ওভারটাইমটা কিন্তু আমরা কী করি, অঙ্ক করার সময় অনেক সময় আমরা ঝামেলায় পড়ি ওভারটাইমটা নিয়ে, যে কীভাবে ওভারটাইমটা বের করব। আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখি কীভাবে হবে। 10,000 ভাগ 200 ইন্টু 2 ইন্টু 20, তাহলে ওর হচ্ছে ওভারটাইম মজুরি হচ্ছে 2,000 টাকা। আচ্ছা, 8,000 ভাগ 200 ইন্টু 2 ভাগ 16, ওর হচ্ছে 1,280 টাকা, 1,280 টাকা। 6,000 ভাগ 200 গুণ 2 গুণ 15, 900। ঠিক আছে, এই তিনটাকে যোগ করো, কত আসে দেখো। এটা যোগ করতে পারি, যোগ না করলে সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের মূল মজুরির পরিমাণ। রহিম, করিম, জব্বার তিনটি মূল মজুরির পরিমাণ। ঠিক আছে, তো এইভাবে আমরা মূলত বেতন মজুরি নির্ধারণ করে থাকি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসের জন্য। তো তোমরা অবশ্যই কী করবে, আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ রয়েছে, এটা সাবস্ক্রাইব করে রাখবে, স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর 01682744638, এই নম্বরে যে কোনো প্রয়োজনে কী করতে পারো, নক দিতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।